নমস্কার। আজ আপনাদের জন্য থাকছে রাজশেখর বসুর লেখা স্বয়ম্বরা। চাটুর্যমশাই পাঁজি দেখিয়া বলিলেন, রাত্রি ৯:৫৭ গতে অম্বুবাচী নিবৃত্তি। তার আগে এই বৃষ্টি থামবে না। এখন তো সবে সন্ধে। বিনোদ উকিল বলিলেন, তাই তো বাসায় ফেরা যায় কি করে? গৃহস্বামী বংশলোচনবাবু বলিলেন, বৃষ্টি থামলে সে চিন্তা করো, আপাতত এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক। উদো বলে আয় তো বাড়ির ভেতর। চাটুর্যে বললেন, মসুর ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। বিনোদবাবু তাকিয়াটা টানিয়া লইয়া বলিলেন, তা তো হলো, কিন্তু ততক্ষণ সময় কাটে কিসে? চাটুর্যমশাই, একটা গল্প বলুন। চাটুর্যে ক্ষণকাল চিন্তা করিয়া বলিলেন, 8 বছর মুঙ্গেরে থাকতে আমি এক বাঘিনীর পাল্লায় পড়েছিলুম। বিনোদবাবু বাধা দিয়ে বলিলেন, দোহাই চাটুর্যমশাই, বাঘের গল্প আর নয়। চাটুর্যে একটু ক্ষুণ্ণ হইয়া বলিলেন, তবে কিসের কথা বলবো, ভূতের না সাপের? এই বর্ষায় বাঘ, ভূত, সাপ সমস্ত অচল। একটি মোলায়েম দেখে প্রেমের গল্প বলুন। গল্প আমি বলি না, যা বলি সমস্ত নিছক সত্য কথা। বেশ তো, একটি নিছক সত্য প্রেমের কথাই বলুন। নগেন বলিল, তবেই হয়েছে, চাটুর্যমশাই প্রেমের কথা বলবেন? বয়স কত হলো চাটুর্যমশাই? আর কটা দাঁত বাকি আছে? প্রেম কি চিবিয়ে খাবার জিনিস? ওরে গর্দভ, দাঁতে প্রেম হয় না, প্রেম হয় মনে। নগেন বলিল, মন তো শুকিয়ে আমসি হয়ে গেছে। প্রেমের আপনি জানেন কি? সব ভুলে মেরে দিয়েছেন। প্রেমের কথা বলবে তরুণরা। কি বলি সুদো? তরুণ কি রে বাপু, সোজা বাংলায় বল চ্যাংরা। 3-20 বয়স হলো, কেদার চাটুর্যে প্রেমের কথা জানে না, জানে যত হ্যাংরা চ্যাংরার দল। বিনোদবাবু বলিলেন, আহা, কেন ব্রাহ্মণকে চটাও, শোনোই না ব্যাপারটা। চাটুর্যে বলিলেন, বর্ণের শ্রেষ্ঠ হলেন ব্রাহ্মণ। দর্শন বলো, কাব্য বলো, প্রেমতত্ত্ব বলো, সমস্ত বেরিয়েছে ব্রাহ্মণের মাথা থেকে। আবার ব্রাহ্মণের শ্রেষ্ঠ হলেন চাটুর্যে, যথা বঙ্কিম চাটুর্যে, শরৎ চাটুর্যে আর এই কেদার চাটুর্যে। কেন বলবো না? তোমাদের ভয় করবো নাকি? যাক যাক, আপনি আরম্ভ করুন। চাটুর্যে মশাই আরম্ভ করিলেন। 8 বছরের ঘটনা। আমি এক অপরূপ সুন্দরী নারীর পাল্লায় পড়েছিলুম। নগেন বলিল, এই যে বলছিলেন বাঘিনীর পাল্লায়? বিনোদ বলিলেন, একই কথা। চাটুর্যে বলিলেন, ওরে মুখ্যু, বাঘিনীর পাল্লায় পড়েছিল মুঙ্গেরে, আর এই নারীর ব্যাপার ঘটেছিল পাঞ্জাব মেলে, টুনলার এদিকে। যাক, ঘটনাটা শোন। গেল বছর মাঘ মাসে চরণ ঘোষ বললে তার ছোট মেয়েটিকে টুনলায় রেখে আসতে। জামাই সেখানেই কর্ম করে কিনা। সুবিধেই হলো, পরের পয়সায় 2nd ক্লাসে ভ্রমণ, আবার ফেরবার পথে একদিন কাশীবাসও হবে। মেয়েটাকে তো নির্বিবাদে পৌঁছিয়ে দিলুম। ফেরবার সময় টুনলা স্টেশনে দেখি গাড়িতে তিলার্ধ জায়গা নেই। আগ্রার ফেরত একপাল মার্কিন ভবঘুরে সমস্ত 1st, 2nd ক্লাসের বেঞ্চি দখল করে আছে। ভাগ্যিস জামাই রেলের ডাক্তার, তাই গার্ডকে বলে কয়ে আমায় একটা 1st ক্লাসে ঠেলে তুলে দিলে। গাড়িও তখনই ছাড়ল। তখন সকাল 7টা হবে, কিন্তু কুয়াশায় চারিদিক আচ্ছন্ন। গাড়ির মধ্যে সমস্ত ঝাপসা। কিছুক্ষণ ধাঁধা লেগে চুপটি করে দাঁড়িয়ে রইলুম। তারপর ক্রমে ক্রমে কামরার ভেতরটা ফুটে উঠল। দেখেই চক্ষু স্থির। উধারের বেঞ্চিতে একটা অসুরের মতো নাখাম্বা ঢ্যাঙা সাহেব চিৎপাত হয়ে চোখ বুজে হাঁ করে শুয়ে আছে, আর মাঝে মাঝে বিড়বিড় করে কি বলছে। 2 বেঞ্চির মাঝে মেঝের উপর আর একটা বেঁটে মোটা সাহেব মুখ গুজে ঘুমোচ্ছে। তার মাথার কাছে একটা খালি বোতল গড়াগড়ি যাচ্ছে। এধারের বেঞ্চিতে কেউ নেই, কিন্তু তাতে দামি বিছানা পাতা, তার উপর একটা অদ্ভুত পোশাক,
বোধহয় ভাল্লুকের চামড়ার, আর নানা রকম জিনিসপত্র ছড়ানো রয়েছে। গাড়ি চলছে, পালাবার উপায় নেই। বেঞ্চির শেষ দিকে একটা চেয়ারের মতন জায়গা ছিল, তাইতে বসে দুর্গানাম জপতে লাগলুম। কোনো গতিকে সময় কাটতে লাগলো। সাহেব দুটো শুয়েই রইল। আমারও একটু একটু করে মনে সাহস এলো। হঠাৎ বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো এক অপরূপ মূর্তি। দূর থেকে বিস্তর মেম সাহেব দেখেছি, কিন্তু এমন সামনাসামনি দেখবার সুযোগ কখনো ঘটেনি। মুখখানি চিনে করমচা, ঠোঁট দুটি পাকা লঙ্কা, মার্বেলে কোঁদা আজানুলম্বিত দুই বাহু, চোস্ত ঘাড় ছাটা, কেবল কানের কাছে সনের মতন দুগাছি চুল কুণ্ডলি পাকিয়ে আছে। পরনে একটি 1.5 হাতে গামছা। বিনোদবাবু বলিলেন, গামছা নয় চাটুর্যমশাই, ওকে বলে স্কার্ট। কাঠ ফাট জানি নে বাবা, স্পষ্ট দেখলুম বাঁদিপোতার গামছা খাটো করে পরা, তার নিচে নেমে এসেছে গোলাপি কলা গাছের মতন 2 পা। মোজা আছে কি নেই বুঝতে পারলুম না। দেহযষ্টি কথাটা এতদিন ছাপার হরফেই পড়েছি, এখন স্বচক্ষে দেখলুম। হ্যাঁ, যষ্টি বটে। মাথা থেকে বুক কোমর অবধি একদম চাঁচা ছোলা, কোথাও একটু উঁচু নিচ টক্কর নেই। সঞ্চারিণী পল্লবিনী লতেব নয়, একেবারে জ্বলন্ত হাউইয়ের কাঠি। দেখে বড়ই ভক্তি হলো। কপালে হাত ঠেকিয়ে বললুম, সেলাম মেম সাহেব। ফিক করে হাসলেন। পাকা লঙ্কার ফাঁক দিয়ে গুটিকতেক কাঁচা ভুট্টার দানা দেখা গেল। ঘাড় নেড়ে বললেন, গুড মর্নিং। মেম নৃত্যপরা অপ্সরার মতন চঞ্চল ভঙ্গিতে এসে বেঞ্চে বসলেন। আমি কাঁচুমাচু হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়লুম। মেম বললেন, সিট ডাউন বাবু, ডরো মত। দেবীর এক হাতে বড়া ভয়, অপর হাতে সিগারেট। বুঝলুম প্রসন্ন হয়েছেন। আর আমায় মারে কে? ইংরেজি ভালো জানি না, হিন্দি ইংরেজি মিশিয়ে নিবেদন করলুম, নিতান্ত স্থান না পেয়েই এই অনধিকার প্রবেশ করেছি, অবশ্য গার্ডের হুকুম নিয়ে। মেম সাহেব যেন কসুর মাপ করেন। মেম আবার অভয় দিলেন। আমিও ফের বসে পড়লুম, কিন্তু নিস্তার নেই। মেম সাহেব আমার পাশে বসে একটু দাঁত বার করে আমাকে এক দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলেন। এই কেদার চাটুর্যকে সাপে তাড়া করেছে, বাঘে পেছু নিয়েছে, ভূতে ভয় দেখিয়েছে, হনুমানের দাঁত খিঁচিয়েছে, পুলিশ কোর্টের উকিল জেরা করেছে, কিন্তু এমন দুরবস্থা কখনো ঘটেনি। 60 বছর বয়স, রংটি উজ্জ্বল শ্যাম বলা চলে না। 5 দিন খৌরি হয়নি, মুখে যেন কদম ফুল। কিন্তু এই সমস্ত বাধা ভেদ করে লজ্জা এসে আমায় আকর্ণ বেগুনি করে দিলে। থাকতে না পেরে বললুম, মেম সাহেব ক্যা দেখতা? মেম হু হু করে হেসে বললেন, কুছ নেই, নো অফেন্স। তুম কোন হে বাবু? আমার আত্মমর্যাদায় ঘা পড়ল। আমি কি সং না চিড়িয়াখানার জন্তু? বুক চিতিয়ে মাথা খাড়া করে বললুম, আই কেদার চাটুর্যে, নো জু গার্ডেন। মেম আবার হু হু করে হেসে বললেন, বেঙ্গলি। আমি সগর্বে উত্তর দিলুম, ইয়েস স্যার, হাই কাস্ট বেঙ্গলি ব্রাহ্মীণ। পৈতেটা টেনে বার করে বললুম, সি আপ কন হ্যাঁ ম্যাডাম? বিনোদবাবু বলিলেন, ছি চাটুর্য মশাই, মেয়ের পরিচয় জিজ্ঞাসা করলেন? ওটা যে এটিকেটে বারণ। কেন করব না? মেম যখন আমার পরিচয় নিলে তখন আমিই বা ছাড়ব কেন? মেম মোটেই রাগ করলেন না। জানালেন তার নাম জন জিল্টার, নিবাস আমেরিকা। এদেশের পূর্বেও কবার এসেছিলেন। ইন্ডিয়া বড় আশ্চর্য জায়গা। আমি সাহস পেয়ে সাহেব দুটোকে দেখিয়ে জিজ্ঞাসা করলুম, এরা কারা? মেমটি বড়ই সরলা। বেঞ্চির উপরের ঢ্যাঙা সাহেবের দিকে করে আঙুল বাড়িয়ে বললেন, দ্যাট চ্যাপি হচ্ছেন টিমথি টপার, নিবাস ক্যালিফোর্নিয়া।
আমাকে বিবাহ করতে চান। ইনি 10 কোটির মালিক। আর যিনি গড়াগড়ি যাচ্ছেন উনি হচ্ছেন ক্রিস্টোফার কলম্বাস ব্লাটো। ইনিও আমাকে বিবাহ করতে চান। এরও $10 কোটি আছে। আমি গম্ভীরভাবে বললুম, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। মেম বললেন, সে অন্য লোক। এরা আমেরিকায় থেকেও কিছু আবিষ্কার করতে পারেননি। দেশটা একদম শুকিয়ে গেছে। মেথিলেটেড স্পিরিট ছাড়া কিছুই মেলে না। তাই এরা দেশত্যাগী হয়ে খাঁটি জিনিসের সন্ধানে পৃথিবীময় ঘুরে বেড়াচ্ছেন। জিজ্ঞাসা করলুম, এরা বুঝি মস্ত স্পিরিচুয়ালিস্ট? মেম বললেন, ভেরি। এমন সময় ঢ্যাঙা সাহেবটা চোখ মেলে কটমট করে চেয়ে আমার দিকে ঘুষি তুলে বললে, ইউ ইউ গেট আউট কুইক। বেঁটেটাও হঠাৎ হাত পা ছুঁড়তে শুরু করলে। আমি আমার লাঠিটা বাগিয়ে ধরে ঠকঠক করে ঠুকতে লাগলুম। মেম সাহেব বিছানা থেকে তার পালক মোড়া চটি জুতো তুলে নিয়ে ঢ্যাঙার 2 গালে পিটিয়ে আদর করে বললেন, ইউপাগ ইউপাগ। বেটেটাকে লাথি মেরে বললেন, ইউপিগ ইউপিগ। দুটোই তখন আবার হাঁ করে ঘুমিয়ে পড়ল। মেম তাদের বুকের ওপর এক এক পাটি চটি রেখে দিয়ে সস্থানে ফিরে এসে বললেন, ভয় নেই বাবু। ভরসাই বা কই। আরব্য উপন্যাসে পড়েছিলুম, একটা দৈত্য এক রাজকন্যাকে সিন্ধুকে পুরে মাথায় নিয়ে ঘুরে বেড়াত। দৈত্যটা ঘুমুলে রাজকন্যা তার বুকের ওপর একটা ঢিল রেখে দিয়ে যত রাজ্যের রাজপুত্তর জুটিয়ে আংটি আদায় করতেন। ভাবলুম এইবার সেরে ছেড়ে এই মেম সাহেব দুটো দৈত্যের ঘাড়ে চড়ে বেড়াচ্ছে। এখনই 99 আংটির মালা বার করবে। যা ভয় করছিলুম ঠিক তাই। আমার হাতে একটা রূপো আর একটা তামার তারে জড়ানো পলা বসানো আংটি ছিল। মেম হঠাৎ সেটাকে দেখে বললেন, হাউ লাভলি। দেখি বাবু কিরকম আংটি। আমি ভয়ে ভয়ে হাতটি এগিয়ে দিলুম, যেন আঙুল হারা অস্তর করাচ্ছি। মেম ফস করে আংটিটি খুলে নিয়ে নিজের আঙুলে পরিয়ে বললেন, বিউটিফুল। হরে রাম, এ যে আমার ত্রিসন্ধ্যা জপ করার আংটি। হায় হায়, এই ম্লেচ্ছ মাগি সেটাকে অপবিত্র করে দিলে। আমার চোখ ছলছল করে উঠল, কিন্তু কৌতূহলও খুব হলো। বললুম, মেম সাহেব আপকা আর কয়ঠো আংটি হ্যায়? 99। মেম বেঞ্চির তলা থেকে একটি তরঙ্গ টেনে এনে তা থেকে একটি অদ্ভুত বাক্স খুলে আমাকে দেখালেন। চোখ ঝলসে গেল। দেরাজের পর দেরাজ, কোনোটায় গলার হার, কোনোটায় কানের দুল, কোনোটায় আর কিছু। একটা আংটির ট্রে, তাতে 20-25টা হবে। আমার সামনে ধরে বললেন, যেটা খুশি নাও বাবু। আমি বললুম, সে কি কথা, আমার আংটির দাম মোটে 9 শিকে। আমি ওটা আপনাকে প্রেজেন্ট করলুম, সাবধানে রাখবেন, ভেরি হোলি আংটি। মেম বললেন, ইউ ওল্ড ডিয়ার, কিন্তু তোমার উপহার যদি আমি নিই, আমার উপহারও তোমার ফেরত দেওয়া উচিত নয়। এই বলে একটা চুনির আংটি আমার আঙুলে পরিয়ে দিলেন। বললুম, থ্যাংক ইউ মেম সাহেব, আমি আপনার গোলাম, ফরগেট মি নট। মনে মনে বললুম, ভয় নেই ব্রাহ্মণী, এ আংটি তোমার জন্যই রইল। ট্রেন এটাওয়ায় এসে পৌঁছল। কেলনারের খানসামা চা, রুটি, মাখন নিয়ে এসে জিজ্ঞাসা করলে, টি হুজুর? মেম ট্রে রাখলেন। তারপর আমার লাঠিটা নিয়ে ঢ্যাঙা আর বেঁটেকে একটু গুঁতো দিয়ে বললেন, গেট আপ টিমি, গেট আপ ব্লটো। তারা বুনো শুয়োরের মতন ঘোঁত ঘোঁত করে কি বললে শুনতে পেলুম না। আন্দাজে বুঝলুম তাদের ওঠবার অবস্থা হয়নি। মেম আমাকে জিজ্ঞাসা করলেন, চ্যাটার্জি তুমি খাবে? আপত্তি নেই তো? মহা ফাঁপড়ে পড়া গেল। ম্লেচ্ছ নারীর সহস্তে মিশ্রিত, কিন্তু ভুরভুরে খোসবায়। শীতটাও খুব পড়েছে। শাস্ত্রে চা খেতে বারণ কোথাও নেই। তাছাড়া রেলগাড়ির মতন বৃহৎ কাষ্ঠে বসে শীত নিবারণের জন্য ঔষধার্থে যদি চা পান করা যায়, তবে নিশ্চয়ই দোষ নাস্তি। বললুম, ম্যাডাম লক্ষ্মী, তুমি যখন নিজ হাতে চা দিচ্ছ তখন কেন খাবো না? তবে রুটিটা থাক। চায়ে মনের কপাট খুলে যায়।
খেতে খেতে অনেক বেফাঁস কথা মুখ দিয়ে বেরিয়ে পড়ে। অশ্বত্থামা যেমন দুধের অভাবে পিটুলি গোলা খেয়ে আহ্লাদে নৃত্য করতেন, নিরীহ বাঙালি তেমনি চায়েতেই মদের নেশা জমায়। বঙ্কিম চাটুর্যে তারিফ করে চা খেতে শেখেননি, সর্দি টর্দি হলে আদা নুন দিয়ে খেতেন। তাতেই লিখতে পেরেছেন, বন্দি আমার প্রাণেশ্বর। আজকাল চায়ের কল্যাণে বাংলাদেশে ভাবের বন্যা এসেছে। ঘরে ঘরে চা, ঘরে ঘরে প্রেম। সেকালের কবিদের বিস্তর বায়নাক্কা ছিল, উপবন রে, চাঁদ রে, মলয় রে, কোকিল রে, তবে পঞ্চস্বর ছুটবে। এখন কোনো ঝঞ্ঝাট নেই। চাই শুধু দুটো হাতল ভাঙা বাটি, একটু ছেঁড়া অয়েল ক্লথ, একটা কেরোসিন কাঠের টেবিল, দুধারে দুই তরুণ তরুণী, আর মধ্যিখানে ধুমায়মান কেতলি। ভাগ্যিস বয়সটা 60, তাই বেঁচে গিয়েছিলুম। মেমকে জিজ্ঞাসা করলুম, আচ্ছা মেম সাহেব, এই যে দুই হুজুর গড়াগড়ি যাচ্ছেন, এরা দুজনই তো আপনার পানি প্রার্থী। আপনি কোন ভাগ্যবানটিকে বরণ করবেন? মেম বললেন, সে একটি সমস্যা। আমি এখনো মনস্থির করতে পারিনি। কখনো মনে হয় টিমি উপযুক্ত পাত্র, বেশ লম্বা, সুপুরুষ, আমাকে ভালোবাসে খুব, কিন্তু মদ খেলেই ওর মেজাজ খারাপ হয়ে যায়। আর ওই ব্লটো, যদিও বেঁটে মোটা আর একটু বয়স হয়েছে, কিন্তু আমার অত্যন্ত বাধ্য আর নরম মন। একটু মদ খেলেই কেঁদে ফেলে। বড় মুশকিলে পড়েছি, দুজনেই নাছোড় বান্দা। যা হোক, এখনো কয়েক ঘন্টা সময় পাওয়া যাবে। হাওড়া পৌঁছবার আগেই স্থির করে ফেলব। আচ্ছা চ্যাটার্জি, তুমি বলো না, এদের মধ্যে কাকে বিয়ে করা উচিত? বললুম, মেম সাহেব, আপনি এদের স্বভাব চরিত্র যে প্রকার বর্ণনা করলেন, তাতে বোধহয় দুটি অতি সুপাত্র। তবে কিনা এরা যেরকম বেহুশ হয়ে আছেন। মেম বললেন, ও কিছু নয়, একটু পরেই দুজনে চাঙ্গা হয়ে উঠবে। আমি বললুম, আপনার নিজের যদি কোনোটির ওপর বেশি ঝোঁক না থাকে, তবে আপনার বাবা মার ওপর স্থির করার ভার দিন না। মেম বললেন, আমার বাবা মা কেউ নেই, নিজেই নিজের অভিভাবক। দেখো চ্যাটার্জি, তোমার উপরই ভার দিলুম। তুমি বেশ করে দুটোকে ঠাউরে দেখো। মোগল সরাইয়ে নেমে যাওয়ার আগেই তোমার মত আমাকে জানাবে। ভেবেছিলাম একটা টাকা ছুঁড়ে চিত উপর করে দেখে মনস্থির করব, কিন্তু তুমি যখন রয়েছ তখন আর দরকার নেই। ব্যবস্থা মন্দ নয়। আত্মীয় বন্ধুদের জন্য এ পর্যন্ত বিস্তর বরকনে ঠিক করে দিয়েছি, কিন্তু এমন অদ্ভুত পাত্র দেখার ভার কখনো পাইনি। দুজনেই ক্রোড়পতি, দুটোই পাঁড় মাতাল। একটা লম্বায় বড়, আর একটা ওজনে পুষিয়ে নিয়েছে। বিদ্যা বুদ্ধির পরিচয় এ যাবৎ যা পেয়েছি, তা শুধু ঘোঁত ঘোঁত। চুলোয় যাক, মেমের যখন আপত্তি নেই, তখন যেটার হয় নাম বলবো। আর যদি বুঝি যে মেম আমার কথা রাখবে, তবে বলবো, মা লক্ষ্মী, মাথা যখন আগেই মুড়িয়েছ, তখন বাকি কাজটুকু সেরে ফেলো। এই দু বেটা ভাবি স্বামীকে ঝেঁটিয়ে নরকস্থ করো। গল্প করতে করতে বেলা প্রায় 9:30 হয়ে এলো। এরপরই একটা ছোট স্টেশনে গাড়ি থামবে। সেই অবসরে সাহেব মেমরা হাজরি খেতে খানা কামরায় যাবে। এতক্ষণ ঠাউর হয়নি, এখন দেখতে পেলুম চা খেয়ে মেমের ঠোঁট ফ্যাকাশে হয়ে গেছে। বুঝলুম রংটি কাঁচা। মেম একটি সোনার কৌটো খুললেন। তা থেকে বেরোলো একটি ছোট আরশি, একটি লাল বাতি, একটি পাউডারের পুঁটলি। লাল বাতি ঠোঁটে ঘষে নাকে একটু পাউডার লাগিয়ে মুখখানি মেরামত করে নিলেন। গাড়ি থামল। মেম বললেন, চ্যাটার্জি, আমি ব্রেকফাস্ট খেতে চললুম। টিমি আর ব্লটো রইল, এদের দিকে একটু নজর রেখো, যেন জেগে উঠে মারামারি না করে। যদি সামলাতে না পারো, তবে শেকল টেনো। আহা, কি সোজা কাজই দিয়ে গেলেন। প্রায় আধ ঘন্টা পরে কানপুরে গাড়ি থামবে। তখন মেম আবার এই কামরায় ফিরে আসবেন। ততক্ষণ মরি আর কি। লাঠিটা বাগিয়ে নিয়ে ফের দুর্গানাম জপ করতে লাগলুম। ঢ্যাঙা সাহেবটা উঠে বসেছে। হাই তুললে, চোখ রগড়ালে, আঙুল মটকালে, আমার দিকে একবার কটমট করে চাইলে, কিন্তু কিছু বললে না। টলতে টলতে বাথরুমে গেল।
তখন বেটেটা তরাক করে উঠে কোলা ব্যাঙের মতন থপ করে আমার পাশে এসে বসল। আমি ভয়ে চেঁচাতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সে আমার হাতটা নেড়ে দিয়ে বললে, গুড মর্নিং স্যার, আমি হচ্ছি ক্রিস্টোফার কলম্বাস ব্লটো। আমি সাহস পেয়ে বললুম, সেলাম হুজুর, আমার $10 কোটি আছে, প্রতি মিনিটে আমার আয়। হুজুর দুনিয়ার মালিক তা আমি জানি। ব্লটো আমার বুকে আঙুল ঠেকিয়ে বললে, লুক হিয়ার বাবু, আমি তোমাকে $5 বকশিস দেব। কেন হুজুর? মিস চিল্টারকে তোমায় রাজি করাতেই হবে। আমি তোমাদের সমস্ত কথা শুনেছি, তোমারই উপর সমস্ত ভার, তুমি কন্যা কর্তা। ওই টিমথি টোপার ও অতি পাজি লোক, ওর সমস্ত সম্পত্তি আমার কাছে বাঁধা আছে। ও একটা পাঁড় মাথাল পপার, ওর সঙ্গে বিয়ে হলে মিস জিল্টার মনের দুঃখে মারা যাবেন। এই বলে ব্লটো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। একটা বোতলে একটু তলানি পড়েছিল, সেটুকু খেয়ে ফেলে বললে, বাবু তুমি জন্মান্তর মানো? মানি বই কি, আমি আর জন্মেছিলাম একটি তৃষিত ছাতক পক্ষী, আর এই মেম ছিল একটি রূপসী পানকৌড়ি। আমরা দুটিতে। এমন সময় বাথরুমের দরজা নড়ে উঠল। ব্লটো তাড়াতাড়ি আমাকে 5 আঙুল দেখিয়ে ইশারা করেই ফের নিজের জায়গায় শুয়ে নাক ডাকাতে লাগলো। ঢ্যাঙা সাহেব, মেম যাকে টিমি বলে, ফিরে এসে নিজের বেঞ্চে গ্যাঁট হয়ে বসল। তখন ব্লটো জেগে ওঠার ভান করে হাই তুললে, চোখ রগড়ালে আমার দিকে একবার করুণ নয়নে চেয়ে বাথরুমে ঢুকল। এবার টিমির পালা। ব্লটো সরে যেতেই সে কাছে এসে আমার হাতটা চেপে ধরলে। আমি আগে থাকতেই বললুম, গুড মর্নিং স্যার। টিমি আমার হাতটায় ভীষণ মোচড় দিলে। বললুম, উহ। টিমি বললে, তোমার হাড় গুঁড়ো করে দেব। ভয়ে ভয়ে বললুম, ইয়েস স্যার। তোমায় থেতলে জেলি বানাবো। ইয়েস স্যার। মিস জোন জিল্টারকে আমি বিয়ে করবই, আমি সমস্ত শুনেছি। যদি আমার হয়ে থাকে না বলো, তবে তোমাকে বাঁচতে হবে না। ইয়েস স্যার। আমার অগাধ সম্পত্তি, 5টা হোটেল, 10টা জাহাজ কোম্পানি, 25টা সটকি শুয়োরের কারখানা। ব্লটোর কি আছে? একটা মদের চোরা ভাঁটি, তাও আমার টাকায়। ব্লটো একটা হতভাগা মাতাল বেটে বজ্জাত। ব্লটো বোধহয় আড়ি পেতে সমস্ত শুনছিল। হঠাৎ কামরায় ছুটে ফিরে এসে ঘুষি তুলে বললে, কে হতভাগা, কে মাতাল, কে বেটে বজ্জাত? সকলেরই বিশ্বাস যে গান আর গালাগালি হিন্দিতেই ভালো রকম জমে। হিন্দি গালাগালের প্রসাদ গুণ খুব বেশি, তা স্বীকার করি। কিন্তু যদি নিছক আওয়াজ আর দাপট চাও, তবে বিলিতি গাল শুনো, বিশেষ করে মার্কিনী গাল। এক একটি লাভস যেন তোপ, কানের ভেতর দিয়ে মরমে পশে। ইংরেজি আমি ভালো জানি না, সব গালাগালির অর্থ বুঝতে পারিনি, কিন্তু তাতে রস গ্রহণের কিছুমাত্র বাধা হয়নি। দেখলুম এক বিষয়ে সাহেবরা আমাদের চেয়ে দুর্বল। তারা বাগযুদ্ধ বেশিক্ষণ চালাতে পারে না। 2 মিনিট যেতে না যেতেই হাতাহাতি আরম্ভ হলো। আমি হতভম্ব হয়ে দেখতে লাগলুম। গাড়ি কখন কানপুরে এসে থামল তা টের পাইনি। হনহন করে মেম সাহেব এসে পড়ল। এই গজকচ্ছপের লড়াই থামানো কি তার কাজ? বললে, টিমি ডিয়ার, ডোন্ট। ব্লটো ডার্লিং, ডোন্ট, প্লিজ প্লিজ ডোন্ট। কিছুই ফল হলো না। আমি বেগতিক দেখে গাড়ি থেকে নেমে ছুটলুম। ফার্স্ট সেকেন্ড ক্লাস সমস্ত খালি। ডাইনিং কারে সকলে তখনও খানা খাচ্ছে। কাকে বলি? ওই যে একটা সাদা ফ্ল্যানেলের প্যান্টলুন পরা সাহেব প্ল্যাটফর্মে পায়চারি করে শীষ দিচ্ছে। হন্তদন্ত হয়ে তাকে বললুম, কাম স্যার, লেডির মহাবিপদ। সাহেব হুশ করে একটি জোর শীষ দিয়ে আমার সঙ্গে ছুটল। মেম তখন আমার লাঠিটা নিয়ে অপক্ষপাতে 2 ব্যাটাকেই পিটছিলেন, কিন্তু তাদের ভ্রুক্ষেপ নেই, সামনে ঝুটোপুটি করছে। আগন্তুক সাহেবটি মেমকে জিজ্ঞাসা করলে, হ্যালো জোন, ব্যাপার কি? মেম তাড়াতাড়ি ব্যাপার বুঝিয়ে দিলেন। সাহেব টিমি আর ব্লটোকে থামাবার চেষ্টা করলে,
কিন্তু তারা তাকেই মারতে এলো। নতুন সাহেবের তখন হাত ছুটল। বাপ, কি ঘুষির বহর! টিমি ঠিকরে গিয়ে দরজায় মাথা ঢুকে পড়ে চতুর্দশ ভুবন অন্ধকার দেখতে লাগল। ব্লটো কোক করে বেঞ্চের তলায় চিৎপাত হয়ে পড়ল। বিলকুল ঠান্ডা। একটু জিরিয়ে নিয়ে মেম আমার সঙ্গে নতুন সাহেবটির পরিচয় করিয়ে দিলেন। ইনি বিখ্যাত মিস্টার বিল বাউন্ডার, খুব ভালো ঘুষি লড়তে পারেন। আর ইনি মিস্টার চ্যাটার্জি, ভেরি ডিয়ার ওল্ড ফ্রেন্ড। সাহেব আমার মুখখানা দেখে বললে, সাম বিয়ার্ড। মেম বললেন, থাকুক দাড়ি, ইনি অতি জ্ঞানী লোক। সাহেব আমার হাতটা খুব করে নেড়ে দিয়ে বললে, হাডুডু, বেশ শীত পড়েছে নয়? ধা করে আমার মাথায় একটা মতলব এলো। মেম সাহেবকে চুপি চুপি বললুম, দেখুন মিস জন, অত গোলমালে কাজ কি? টিমি আর ব্লটো দুজনই তো কাবু হয়ে পড়েছে। আমি বলি কি, আপনি বিল সাহেবকে বিয়ে করুন, খাসা লোক। মেম বললেন, রাইটো, আমার এ কথা এতক্ষণ মনেই পড়েনি। আইসে বিল আমায় বিয়ে করবে? বিল বললে, রাদার, কে বলে আমি করব না? রাধা মাধব। সাহেব যাত্রা ভারী বেহায়া। বিলকে বাধা দিয়ে বললুম, রোশো সাহেব, এক্ষুনি ওসব কেন? আমি হচ্ছি ব্রাইড মাস্টার, কন্যাকর্তা। তোমার কুল শিল আগে জেনে নি, তারপর আমি মত দেব। বিল বললে, আমার ঠাকুরদা ছিলেন মুচি, আমার বাপও ছেলেবেলায় জুতো সেলাই করতেন। আমি বললুম, তাতে কুল মর্যাদা কমে না। তোমার আয় কত? বিল একটু হিসেব করে বললে, মিনিটে 10,000, ঘন্টায় 6 লাখ। কিন্তু চিন্তা করবেন না, আমার মাসি মারা গেলে আয় আর একটু বাড়বে। তার 25টা বড় বড় পুকুর আছে, নোনা জলে ভর্তি, তাতে তিমি মাছ কিলবিল করছে। বললুম, থাক, আর বলতে হবে না, আমি মত দিলুম। এগিয়ে এসো, আমি আশীর্বাদ করব, রিয়াল হিন্দু স্টাইল। কিন্তু ধান দুব্য কই? জানালা দিয়ে গলা বাড়িয়ে বললুম, এই কুলি, জলদি থোড়া ঘাস ছিঁড়কে লাও, পয়সা মিলেগা। ইংরেজি আশীর্বাদ তো জানি না। বললুম, যদি আপত্তি না থাকে তবে বাংলাতেই বলি। নিশ্চয় নিশ্চয়। সাহেবের মাথায় এক মুঠো ঘাস দিয়ে বললুম, বেঁচে থাকো, ধন তো যথেষ্ট আছে, পুত্রও হবে। লক্ষ্মী এই সঁপে দিলুম। কিন্তু খবরদার বেটা, বেশি মদ টদ খেও না, তাহলে ব্রহ্ম সাপ লাগবে। সাহেব আর একবার আমার হাতে ঝাঁকুনি দিয়ে নড়া ছিঁড়ে দিলে। মেমকে বললুম, মা লক্ষ্মী, তোমার ঠোঁটের সিঁদুর অক্ষয় হোক। বীর প্রসবিনী হয়ে কাজ নেই মা, ও আশীর্বাদটা আমাদের অবলাদের জন্যই তোলা থাক। তুমি আর গরিব কালা আদমিদের দুঃখের নিমিত্ত হয়েও না। গুটি কতক শান্তশিষ্ট কাচ্চা বাচ্চা নিয়ে ঘর কন্যা করো। মেম হঠাৎ তার মুখখানা উঁচু করে আমার সেই 5 দিনের খোঁচা খোঁচা দাড়ির ওপর। বিনোদবাবু বলিলেন, আহ, ছি ছি ছি। চাটুর্যমশাই বলিলেন, দেবী চৌধুরানীতে ওই রকম লিখেছে বটে। আচ্ছা চাটুর্যমশাই, পাকা লঙ্কার আস্বাদটা কিরকম লাগলো? তাতে ঝাল নেই। আরে ওই হলো ওদের রেওয়াজ, ওই রকম করেই ভক্তি শ্রদ্ধা জানায়, তাতে লজ্জা পাবার কি আছে? চাটুর্যমশাই বলিতে লাগিলেন। তারপর দেখি ঢ্যাঙা আর বেঁটে মুখ চুন করে নেমে যাচ্ছে। জন 2 কুলি তাদের মালপত্র নামাচ্ছে। গাড়ি ছাড়ল। বিল আর জোন হাত ধরাধরি করে নাচ শুরু করে দিলে। আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখতে লাগলুম। জোন বললে, চ্যাটার্জি, এই আনন্দের দিনে তুমি এমন গ্ল্যাম হয়ে বসে থেকো না, আমাদের নাচে যোগ দাও। বললুম, মাদার লক্ষ্মী, আমার কোমরে বাত, নাচতে কবিরাজের বারণ আছে। তবে তুমি গান গাও, আমরাই নাচি। কি আর করা যায়, পড়েছি জবনের হাতে। একটা রামপ্রসাদী ধরলুম। সমস্ত পথটা এইরকম চলল। অবশেষে মোগল সরাই এলো। মেম বললে কলকাতায় গিয়েই তাদের বিয়ে হবে। আমি যেন 3 দিন পরে গ্র্যান্ড হোটেলে
অতি অবশ্য তাদের সঙ্গে দেখা করি। বিস্তর শেক হ্যান্ড, বিস্তর অনুরোধ, তারপর নেমে কাশীর গাড়ি ধরলুম। পরদিন আবার কলকাতায় যাত্রা। বিনোদবাবু বলিলেন, আচ্ছা চাটুর্যমশাই, গিন্নি সব কথা শুনেছেন? কেন শুনবেন না? সতীলক্ষ্মী, তাই 50 বছর বয়স হয়েছে। তোমাদের নবীনাদের মতন অবুঝ নন যে অভিমানে চৌচির হবেন। আমি বাড়ি ফিরে এসেই তাকে সমস্ত বলেছি। চাটুর্যগিন্নি শুনে কি বললেন? তক্ষুনি একটা উড়ে নাপিত ডেকে বললেন, দে তোরে বুড়োর মুখখানা আচ্ছা করে চেঁচে, ম্লেচ্ছ মাগে উচ্ছিষ্টি করে দিয়েছে। তারপর সেই চুনির আংটিটা কেড়ে নিয়ে গঙ্গা জলে ধুয়ে নিজের আঙুলে পড়লেন। বউ ভাতের ভোজটা কিরকম খেলেন? সে দুঃখের কথা নাই শুনলে। গ্র্যান্ড হোটেলে গিয়ে জানলুম ওরা কেউ নেই। একটা খানসামা বললে বিয়ের পরদিনই বেটি পালিয়েছে, সাহেব তাকে খুঁজতে গেছে। শেষ হলো আজকের গল্প। রাজশেখর বসুর লেখা স্বয়ংবরা। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।